আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রু আইজ। ভারতের জেনারেল ইলেকশন বা লোকসভার ভোট সমাপ্ত হয়েছে 2024-এর। আজকে রেজাল্ট ঘোষণা হবে। এই ভোট নিয়ে কি ঘটছে এবং কোন দিকে যাচ্ছে বিষয়টা, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। অনেকেই আসল বিষয়গুলো বুঝতে পারছেন না, তাই ভাবলাম এই বিষয়ে কিছু জিনিস বলা দরকার। প্রথমত, বিজেপি সরকার ভারতে পরপর দুবার মসনদে আছে। নরেন্দ্র মোদী যে সরকারের প্রধানমন্ত্রী, তৃতীয়বারের জন্য তারা ক্ষমতায় আসার ব্যাপারে আগলিবার 400 পারের স্লোগান দিয়ে রেখেছে। और आदरणीय अध्यक्ष जी, अब हमारी सरकार का तीसरा कार्यकाल भी बहुत दूर नहीं है। ज्यादा से ज्यादा 100-125 दिन बाद, और अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। অর্থাৎ এইবারের ইলেকশনে তারা 543টি আসনের মধ্যে 400টা আসন জিতে আবার সরকার গঠন করবে। অর্থাৎ সমগ্র আসন সংখ্যার 2/3 দখল করে 362টা পেলে হয় 2/3। এখন বিগত দুই নির্বাচনে অর্থাৎ 2014 ও 2019 নির্বাচনেও বিজেপি তাদের জোট সঙ্গীদেরকে নিয়েও এই 362টা আসন পায়নি। অর্থাৎ এনডিএ জোট একবারও 2/3 আসন পায়নি এখন পর্যন্ত। যদিও এই দুবারই ভারতে মোদি ওয়েভ ছিল, অর্থাৎ মোদি হাওয়া চলছিল, কিন্তু এইবারে সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞরাই একমত যে ভারতে কোনো মোদি ওয়েভ নেই। এমনকি গদি মিডিয়া হিসেবে যারা খ্যাতি লাভ করেছে, অর্থাৎ যে মিডিয়া বিজেপি ও মোদির চাটুকারিতা করে থাকে, তারাও এইবার কোনো মোদি ওয়েভের কথা বলছে না। কিন্তু তারপরেও এরকম দাবি ভোটের আগে তোলা হয়েছে যে আগলিবার 400 পার। কিন্তু কেন? যদিও প্রথম দুদফার ভোটের পর থেকেই এই স্লোগান দেওয়া বিজেপির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ভোটের হাওয়া মানুষের বক্তব্য দেখে। এমনকি অনেক এক্সপিরিয়েন্স রাজনৈতিক বিশেষজ্ঞরা, এক্সপিরিয়েন্স সাংবাদিকরা এই রিপোর্ট দিতে শুরু করেন যে সরকারে থাকা দলের বিরুদ্ধে এখন মানুষের মধ্যে ক্ষোভ ফুটে উঠছে। অর্থাৎ মোদি হাওয়ার বিপরীত হাওয়া চলছে এখন। আর এরপরেই মোদি সহ বিজেপি আর অন্যান্য লিডাররা চাপে পড়ে যান এবং পরবর্তী দফার ভোটগুলোর প্রচারে তাদের যথেষ্ট নার্ভাস দেখা যায়। অনেক স্ট্র্যাটেজিক্যাল ভুল পদক্ষেপ নেওয়া থেকে শুরু করে কন্ট্রোভার্সিয়াল সাম্প্রদায়িক বক্তব্য স্বয়ং নরেন্দ্র মোদীর মুখ থেকে শোনা যায় এবং বিরোধী জোটও এই সময় থেকেই মোমেন্টাম পেতে শুরু করে, এরকম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। এর সঙ্গে আছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা, যারা এইবার ভোটে যথেষ্ট নজর কেড়েছেন। যাদের মধ্যে প্রথমেই আছেন ধ্রুব রাঠি, যার ডিকটেটরশিপ টাইটেলের কয়েকটা ভিডিও খুবই জনপ্রিয়তা পায়। তার বক্তব্য অনুযায়ী ইন্ডিয়া ক্রমশ ডিকটেটরশিপের দিকে এগিয়ে যাচ্ছে। অলরেডি ইন্ডিয়া সেই দিকে 80% এগিয়ে গেছে। আর এইবার যদি মোদি ক্ষমতায় আসেন, তাহলে ইন্ডিয়া পুরোপুরিভাবে ডিকটেটরশিপের আন্ডারে চলে যাবে। নর্থ কোরিয়া, চায়নার মতোই হয়ে যাবে ইন্ডিয়া। তো এখন ভোট শেষ হওয়ার সাথে সাথেই এক্সিট পোল বের করা হয়েছে এবং অ্যাজ এক্সপেক্টেড গদি মিডিয়ার সমস্ত সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে এনডিএ অর্থাৎ বিজেপি জোট 400-র কাছাকাছি আসন পাচ্ছে। অর্থাৎ বিজেপিকে তারা 2/3 বেশি আসন দিয়ে রাখছে, যে দাবিকে বিরোধীরা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। তারা বলছে এগুলো সম্পূর্ণভাবে আনসাইন্টিফিক, জাল এক্সিট পোল। মোদি ও বিজেপিকে সন্তুষ্ট করার জন্যই তারা এগুলো বলছে। ভারতের পোড় খাওয়া একদম প্রথম সারির প্রখ্যাত কিছু সাংবাদিকরাও দেখানো এক্সিট পোলগুলোর সম্পূর্ণ বিপরীত কথা বলেছেন। যেমন বরিষ্ঠ সাংবাদিক অশোক ওয়াংখেড়ে, যিনি এনডিএকে 230 থেকে 235-এর মধ্যে আসন দিচ্ছেন। দৈনিক ভাস্করের প্রখ্যাত সাংবাদিক কেপি মালিক এনডিএকে দিচ্ছেন 200টা আসন। বরিষ্ঠ সাংবাদিক প্রেম কুমারও দিচ্ছেন 204টির মতো আসন। কেপি মালিক ইন্টেলিজেন্স এজেন্সি রিপোর্টও দেন, যাদের রিপোর্ট অনুযায়ী বিজেপি পেতে চলেছে 190টার মতো আসন। देखिए प्रज्ञा जी, पहले चरण से लेके आखिरी चरण तक हम जिस हिसाब से चल रहे हैं, और ये आंकड़े मैं पहले भी बोल चुका हूँ, मेरे हिसाब से बीजेपी का अपना खुद का जो टोटल सीट्स रहेगी, ये 230 से 235 के बीच में रहेगी, ऐसा मेरा आकलन है। और उसके बाद एनडीए गठबंधन जो है, अभी इनके पास कोई एनडीए गठबंधन, एक जनता दल यूनाइटेड है, नीतीश कुमार, वो आज दिल्ली आ रहे हैं। कुछ कांग्रेस के नेताओं को मिलने की बात हो रही है, पता नहीं फिर पलटी मारेंगे नहीं मारेंगे। और दूसरा एक इनके पास सॉलिड ब्लॉक है, वो है आंध्र प्रदेश से टीडीपी। टीडीपी का इतिहास रहा है, जिसके साथ चुनाव लड़ता है वो उसके साथ अक्सर नहीं रहता।
तो वो देखना है टीडीपी कितना लाएगा, क्योंकि आंध्र प्रदेश का भी एक लिमिट है उनका। बाकी जगह पे जो इनके पास एकनाथ शिंदे की 13 सीटें थी, उसमें से एकनाथ शिंदे 2 सीटें भी कंट्रीब्यूट कर पाएंगे कि नहीं कर पाएंगे, या वो गठबंधन में रहे भी कि 4 तारीख के बाद, ये पता नहीं है। बाकी एक दो सीटें वाले लोग हैं और कई ऐसे दल है कि जिनके सीट्स नहीं। तो मेरे हिसाब से बीजेपी का अपना 230 से 235 के बीच में ऑस्किलेट होना चाहिए, ये मेरा आंकड़ा है। मेरा मानना ये है कि जहां 60-70 सीटें अशोक जी घटा रहे हैं, मैं कल भी प्रज्ञा आपको बोला था कि मेरा मानना यह है कि 200 के आसपास रहने की उम्मीद है। और मैंने आपको कहा भी था कि जिन सूत्रों से हमारी बात हुई है और जिस प्रकार से गुप्तचर विभाग के लोगों ने भी रिपोर्ट दी है, उन्होंने 190 बताया है। तो उसमें 10-5 सीटें ऊपर नीचे होना बड़ी बात है। के आसपास रहेंगे तब तो सरकार बनाना मुश्किल हो जाएगा। सरकार बनाना मुश्किल 250 पे भी होगा, भले ही अशोक जी कुछ भी कहें। ये इस तरह के लोग हैं, जितना ज्यादा अपने आप को दिखा रहे हैं कि हम बहुत ताकतवर हैं और हम बहुत बड़े ये हैं, सबसे पहले इसी तरह के लोग मैदान छोड़ के भागते हैं। देखिए, आंकड़े तो हम दे चुके हैं कई बार, और वो लगभग वही बात है कि 204 का आंकड़ा हम एनडीए के लिए देते हैं और 307 का इंडिया के लिए। मगर इस आंकड़े के अपने आधार भी हैं, और वो आधार लगभग जो अशोक जी कह रहे थे वही है। लेकिन हम थोड़ा, जैसे महाराष्ट्र में वो बहुत उदार भाव से देख रहे हैं, हमने उदारता नहीं बरती है। हमने पूरे जो एक्सपेक्टेशन है उसको रखा है कि नहीं 30 सीट आएगी इंडिया को तो आएगी, इस तरीके से रखा है, तभी ये 300 फिगर पहुंचता है। अगर उतनी उदारता रखेंगे तो फिर नीचे जाएगी। ये है। अब है कि हमारे उदारता बरतने या निर्मम होने से तो कोई परिणाम बदलने वाले नहीं है, जो होना है वही होना है। तो जनता जो है एक रूट तय कर लेती है करना क्या है, और हम जिसको जनादेश बोलते हैं, और जनादेश सत्ता को उखाड़ने का है, ऐसा साफ साफ महसूस हो रहा है। এখন আসল প্রশ্ন হলো, কেন বিজেপি থেকে 400 আসনের কথা বলা হচ্ছে যখন কোনো মোদি ওয়েভ নেই? তারপরেও এর আসল কারণ অন্য জায়গায়। তাদের উপর এখন প্রচণ্ড চাপ আছে, তাদেরকে যেন তেন প্রকারেণ এইবারে 2/3 আসন আনতেই হবে, তবেই তারা সংবিধানকে পরিবর্তন করতে পারবে। এখন কেন এই সংবিধান পরিবর্তন করার দরকার পড়বে? ইউএন এজেন্ডা 2030 লক্ষ্যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 2030-এর এজেন্ডা অনুযায়ী ইন্ডিয়ার কাজ সন্তোষজনক না। এই গভর্নমেন্ট এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট দিতে পারছে না, যে কারণে তাদেরকে 2014-তে ক্ষমতায় আনা হয়েছিল, সেই কাজে তারা খুব একটা সফল হতে পারছে না। বিগত 2-3 বছর ধরে সেই ইঙ্গিত আসছে। বিশেষ করে ইন্ডিয়ার অনেক ইনফ্রাস্ট্রাকচার 2030-এর এজেন্ডা ফুলফিল করার জন্যে একদমই অনুকূল না। এটি অত্যন্ত গোপন বিষয়, যেটার কথা আপনি কাউকেই বলতে শুনবেন না, কিন্তু এটাই মূল কারণ। বিগত 2-3 বছর ধরেই আমি এই বিষয়টি লক্ষ্য করছি। 2030-এর এজেন্ডা বাস্তবায়িত করতে ভারতের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার মোটেও সন্তোষজনক না। ভারতের কার মার্কেটকে রিনিউয়েবল এনার্জিতে কনভার্ট করার ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা প্রায় বলতে পারেন ব্যর্থ হয়ে গেছে। আরও একটি যে সবচেয়ে বড় ধাক্কা তারা খায় সেটা কৃষকদের কাছ থেকে। কৃষকদের জন্য যে বিল আনা হয়েছিল সেটার বিরুদ্ধে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা তীব্র আন্দোলন গড়ে তোলে, আর সেই কারণে তারা পিছু হটতে বাধ্য হয়। যেভাবে আমেরিকাতে বিল গেটস প্রায় 70% জমি দখল করে আছে, ঠিক ওইভাবেই একটি চক্রান্ত করা হয়েছিল ভারতেও, কিন্তু সেটা ফুলফিল হয়নি। এছাড়া পড়াশোনায় অনলাইন ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার স্পিড, সব জায়গায় অনলাইন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা, এরকম আরও অনেক বিষয় যেগুলো কোভিড আসার পর থেকে তাদের এক্সপেকটেশনের মধ্যে ছিল, সেগুলোর প্রায় কোনোটাই আশানুরূপ রেজাল্ট দিতে পারেনি। এমনকি সারা ওয়ার্ল্ডেও অবস্থা অনেকটা এরকমই, কিছু দেশ বাদ দিয়ে। কোভিডে যে চাল তারা দিয়েছিল সেই চাল অনেকাংশেই ব্যর্থ। তো এখন তারা এটা উপলব্ধি করছে যে এসব কাজে বাধা আসার কারণ হলো সংবিধান। এই সংবিধান যতদিন থাকবে ততদিন এগুলো ফুলফিল করা সম্ভব হবে না। তাই এই সংবিধানকেই পরিবর্তন করতে হবে। বেশিরভাগ মানুষ এটা ধারণা করেন যে সংবিধান পরিবর্তন হলে শুধু ভারতের মুসলিমরাই বিপদে পড়বে। কথাটা একদমই ভুল। এই সংবিধান পরিবর্তন করা হবে 2030-এর এজেন্ডাকে সামনে রেখে। যে যে বিষয়গুলো ওই এজেন্ডার কাজে বাধা দিচ্ছে সেগুলোকে পরিবর্তন করে দাও। ধর্ম নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তবে তারা ধর্মকে ইউজ করবে। আরএসএস এমন একটি দল যারা মূলত 2030-এর এজেন্ডাতেই কাজ করে।
তারা ধর্মকে ইউজ করে মানুষকে প্রকৃত এজেন্ডা 2030 ইস্যুগুলোর ব্যাপারে মূর্খ বানিয়ে রাখার জন্যেই। আর তাদেরকে এইবারে আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছে, ডু অর ডাই এর আলটিমেটাম। হয় এটা করো, না হলে সরে পড়ো। বলতে পারেন এই গভর্নমেন্টের কাছে তারা অনেকটাই আশাহত। আর এই কারণে বিজেপির জন্য পরিস্থিতি এখন এমন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কোনো রকমে 272টা আসন পেয়ে জিতে যাওয়া আর হেরে যাওয়া এখন তাদের কাছে সমান। হয় 362টার বেশি আসন পেতে হবে, আর না হলে সাংসদদের কিনতে হবে। আপনি এতেও অবাক হবেন না যদি দেখেন 272টা আসন পাওয়ার পরেও তারা যে কোনো প্রকারে এইবার 2/3 আসন নিয়েই ক্ষমতায় আসতে চাইবে। তাদের লক্ষ্য এটাই। বিজেপি সরকারের ওপরে একটি অভিযোগ আছে যে তারা কিছু কর্পোরেট সংস্থার মুনাফার জন্য কাজ করে। সেই সমস্ত কর্পোরেট সংস্থাগুলোই ভোট শেষ হওয়ার 2 দিন আগে মার্কেট থেকে ব্যাপক পরিমাণে টাকা তুলে নিতে শুরু করেছে। যেমন আদানি প্রায় 30,000 কোটি টাকা, বিড়লা গ্রুপ 7,000 কোটি টাকার মতো, এবং আরও অনেকে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই টাকা সরকার গঠনের সময় সাংসদদের কেনার জন্যে ব্যবহার করা হতে পারে। বিরোধীরা এই দাবিও করছে যে ইভিএম ম্যানিপুলেট করে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। আসল কথা হলো তারা যে কোনো প্রকারে 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসতে চাইছে, তা সেটা যেভাবেই হোক না কেন। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো ভোটের হাওয়া একদমই তাদের অনুকূলে নেই। আপনি যদি দেখেন বিগত 1-1.5 বছরে মোদিকে ইন্টারন্যাশনাল মিডিয়া ব্যাপকভাবে প্রচারের আলোয় রেখেছিল। বিভিন্ন দেশ তাকে সাম্মানিক বিভিন্ন অ্যাওয়ার্ড দেয়। G20 বৈঠক ইন্ডিয়াতে করানো, ভারতের শক্তিশালী অর্থনীতি, এই সমস্ত বিষয়গুলো সামনে রেখে মোদিকে হাইলাইট করানো হয়। এটার একটাই লক্ষ্য ছিল মোদি ওয়েব তৈরি করা, এবং এটা বিশ্বে না বরং ভারতের মধ্যে মোদি হাওয়া গড়ে তোলা। কিন্তু সেটা বাস্তবে রূপ নেয়নি, মানুষ সেটা অ্যাকসেপ্ট করেনি। এখানেই হয়েছে তাদের বিপদ। তো এই ইলেকশনটির রেজাল্ট এই কারণেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ।